এসে মেডিকেল কলেজের ছাত্র নেতা যারা তারা আপনি আমাদের এখানে আসেন। আমি তখন একটা দেওয়াল ছিল, একে টপকাইয়া, ওটা আগে ঢাকা ইউনিভার্সিটি ছিল, এইটা মেডিকেল কলেজের ভিতরে ঢুকলাম, মেডিকেল কলেজ থেকে লাফাইয়া মেডিকেল কলেজ হোস্টেলে গেলাম। তখন এটি ছিল ব্যারাক, আদা বাঁশের, আদা ইটের, সেখানে গুলি হয়। আমরাও এটা নিয়ে যা আছে যত প্রকার স্টক ফিস্টক ব্যবহার করা সেটা করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের এটাকে করাইছে ছিল তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা মানতে রাজি হয় নাই। আর নুরুল আমিন আগের দিন আমাকে খবর পাঠাইল জহুর হোসেন চৌধুরীর মারফতে, যিনি তার সংবাদ পত্রিকার এডিটর ছিলেন। জহুর হোসেন চৌধুরী বললেন, ওলিয়ার সাহেব আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসত, আপনাকে আমি একটা অনুরোধ করি। আমাকে বলেছে, জহুর, আগুনের মধ্যে আছি, কালকে ট্যাঙ্ক চালাবো। তা আমার কাছে দৌড়ে আসলেন, এসে বললেন, ওলিয়ার সাহেব আমার ছোট ভাইয়ের মতো দেখতো, তুমি এটাতে যাবে না, ট্যাঙ্ক চালাবে। আমি বলে, ট্যাঙ্ক চালাইতে বলে দিবেন তাকে, আর ট্যাঙ্কের মোকাবেলা করতে যদি পারি মোকাবেলা করে প্রমাণ করে আসব যে নুরুল আমিন ঠিক নয়, আমরাই ঠিক। যে এগ্রিমেন্ট করেছিল নাজিমুদ্দিন, সেই এগ্রিমেন্ট তাকে মানতে হবে। বাংলাকেও রাষ্ট্রভাষা চাই, উর্দুকেও রাষ্ট্রভাষা চাই। তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেলেন। ফলে জেলে যখন আমরা যাই 52 সালে, মুনির ভাইও জেলখানায় গেলেন, প্রফেসর মুজাফর আহমদ সাহেব জেলখানায় গেলেন, মৌলানা ভাসানীও জেলখানায় গেলেন। আর নারায়ণগঞ্জের মেম্বার অ্যাসেম্বলির বায়তুল আমান, অত্যন্ত বড় বিল্ডিং, অত্যন্ত উনি প্রভাবশালী, ওনার বাড়িতে হামলা হলো। সেই হামলায় ওনার ওখানে স্বর্ণালঙ্কার থেকে আরম্ভ করে সর্বপ্রকার অত্যাচার করেছে এবং সব ছেলেগুলিকে ধরে জেলখানায় নিয়ে গিয়েছে। মেডিকেল কলেজ চত্বরে আমার কর্তব্য হলে কোঅর্ডিনেট করা, সেখানকার ভাইস প্রেসিডেন্ট আছে, সেখানকার আছে, সেক্রেটারি আছে, ভাইস প্রেসিডেন্ট আমাদের মেম্বার, এই কমিটি অফিসের মেম্বার, তিনি আমাদের সাথে ভোট দিয়েছেন বাংলা 144 দ্বারা ভাঙব এবং তাতে যা হয় হবে। রফিক জব্বার তাকে আমরা চিনতাম না, কিন্তু পরবর্তীকালে তাদের নাম শুনেছি। কেউ রাস্তায়, যেমন জব্বর রাস্তায় মারা গেছে, তেমনি রফিকও রাস্তায় মারা গেছে। এর মধ্যে কেউ রিক্সা চালাও, কেউ হয়তো প্রেস কর্মচারী, এবং সেই প্রেসটার নাম ক্যাপিটাল প্রেস। এবং নওয়াবপুরের খুসরুস বলে একটা ছিল হোটেল, তার সামনে হয় এটা। এরপরেই সংবাদ অফিস আক্রমণ, নুরুল আমিনের পত্রিকা আক্রমণ করা হয়, এবং এর এডিটর ছিলেন খায়রুল কবির সাহেব। ফলে যে আহমদুল কবির, যার মালিক হিসেবে আমরা নাম শুনেছেন, মারা গিয়েছে, তারই বড় ভাই খায়রুল কবির সাহেব। 52 ফলেই নির্বাচন ঘোষণা করা হয় 53-তে। সেই নির্বাচনে 54 সালে গঠিত হয় শেরে বাংলা ফজলুল হক মৌলানা হক ভাষা নিয়ে যুক্ত ফ্রন্ট। কিন্তু সঙ্গে তখন অ্যাডভাইজার ছিলেন, পরিচালক, আসল পরিচালক ছিলেন জনাব হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, যিনি বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিলেন 1946 সালে, যখন রক্ত মুসলমানদের বইতেছিল 16ই আগস্টে। এবং তিনি গিয়ে বসেন লালবাজার থানার মধ্যে, নিজে গাড়ি বাজার চালাতেন এবং সেই চালিয়ে গিয়ে সেখানে গিয়ে বসলেন যে এই এই হত্যাকাণ্ডকে আমি বাধা দেবই, এবং আমার জীবন থাকুক আর যাক, আমি প্রাইম মিনিস্টার, এটা আমার দায়িত্ব।
54 সালে নির্বাচন হলো, নির্বাচনে মুসলিম লীগ ডিফিট খেয়ে গেল। আমরা ওভারহেলমিং ভোটে জিতে গেলাম, ওভারহেলমিং ইংরেজিটা। এবং তার ফলে গভর্নমেন্ট গঠিত হয় ফজলুল হক সাহেবের নেতৃত্বে, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের নেতৃত্বে। সুপ্ত আমি বাঙালি, আমাকে উর্দু ছাড়া বাংলাতে কথা বলতে দেবে না, আমরা এটা অ্যালাউ করব না। জেল গেলেন, চলে গেলেন মৌলানা ভাসানী। আর গেলেন কে, যার নাম কেউ বলে না, আমরা হলাম বেঈমান। সেটা হলো নারায়ণগঞ্জের মর্গেন হাই স্কুলের হেডমিস্ট্রেস মমতাজ বেগম। নারায়ণগঞ্জের হাই স্কুলের হেডমিস্ট্রেস মমতাজ বেগম আজও রিকগনিশান পায় নাই। এই রিকগনিশানটা আমি সর্বসময় দিতেছি এবং দিতে থাকবো আমার মৃত্যু পর্যন্ত। 6 দফা শেখ মুজিবুর রহমান সাহেবের। শেখ মুজিবুর রহমান সাহেব আইয়ুব খাঁ এই জায়গা যখন আসেন তখন সেই সবাই উনি ইনভাইটেড ছিলেন এবং সেখানে তিনি কথা বলেছেন, শক্তভাবে কথা বলেছেন। বলতে গিয়ে বলেছিলেন, যদি চীন না বলতো ইফ ইউ বোম ঢাকা উই শ্যাল বোম দিল্লি, মাইন্ড দ্যাট। এর ফলে ঢাকার বোম হয় নাই। এটাই মুজিব ভাই বললেন। তাহলে আমাদের স্বাধীনতাকে চীনের উপর নির্ভর করবে না আমাদের স্বাধীনতা আমরা যারা এনেছি পাকিস্তান তাদের উপর নির্ভর করবে? পরিষ্কার কথাগুলি লক্ষ্য রাখবেন, অপরিষ্কার করবেন না, না পারলে লিখবেন না। সেদিন আমি বারবার বলেছি, লিখতে পারবে কিনা দেখো। এই হলো স্বাধীনতার ব্যাকগ্রাউন্ড। এই 6 দফায় শেষ পর্যন্ত স্বাধীনতাতে পরিণত হয়ে গিয়া দাবিতে। এবং 23শে মার্চে বাংলাদেশে যে পাকিস্তানি ফ্ল্যাগ উড়ানোর কথা ছিল, পাকিস্তানি ফ্ল্যাগ উড়ে নাই। উড়েছে কোন ফ্ল্যাগ? যে ফ্ল্যাগ আমরা তৈরি করেছিলাম, যে ফ্ল্যাগ নুর আলম সিদ্দিকী, যে ফ্ল্যাগ আসম আব্দুর রব, যে ফ্ল্যাগ ওই যে কী কয় স্বাধীনতা আন্দোলনের শাহজাহান সিরাজ, তারপরে ওই ওই যে এখন মন্ত্রী ছিল আওয়ামী লীগ আছে ভোলাবাড়ি, কিনা নাম, তোফায়েল আহমদ তখন ভাইস প্রেসিডেন্ট অফ দি ঢাকা ইউনিভার্সিটি ইউনিয়ন। এই হলো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে একটা স্টেজ এসে গেল, যে স্টেজে 23 তারিখে শেখ মুজিবুর রহমান সাহেবকে বলা হলো যে দেশের স্বাধীনতা ঘোষণা করা হোক এবং তুমি ফ্ল্যাগ উড়াও। এই ফ্ল্যাগ উড়ে দিল স্বাধীনতা। তার আগে হলো 1 মার্চে গণ্ডগোল, অর্থাৎ অ্যাসেম্বলি ডাকা হয়েছিল, সেই অ্যাসেম্বলিকে ইয়া খান বন্ধ করে দিল। এর আগে আসলো ইয়া এই ঢাকায় এসে ঘোষণা করলো পাকিস্তানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হলেন শেখ মুজিবুর রহমান। আরম্ভ হলো ষড়যন্ত্র। ভুট্টু পাকিস্তান তৈরি করতে আসে নাই, সে দালাল ছিল। সে দালাল হিসাবে আর্মি অন্যদের সাথে মিলে লারকানায়, যেটার নাম হলো লারকানা ষড়যন্ত্র, কনস্পিরেসি, সেখান থেকে ঠিক হলো যে ভুট্টো কিছু সিট পেয়েছে, যে আমরা মানি না, কসাইখানাতে আমরা যাব না। পূর্ব পাকিস্তানে পার্লামেন্ট ডেকেছে, সেখানে আমরা যাব না। যাওয়ার অর্থ হলো এটা হলো কসাইখানা আমাদের জন্য। আমি যখন যুদ্ধ শুরু হলো, শুরু হওয়ার ঠিক সময় হঠাৎ ঘোষণা শুনলাম জিয়াউর রহমানের, আমি এবং গফফার চৌধুরীর বাসায় বসে টিকাটুরি, সেখানে ঘোষণায় আসলো বাংলাদেশকে আমরা এই স্বাধীনতা ঘোষণা করছি, ইউনাইটেড নেশনসকে বলছি আমাদেরকে রিকগনাইজ করা হোক। এর আগে আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে গিয়ে দেখা করে আমাদের তরফ থেকে, অর্থাৎ আমি তখন আমাদের দলের নাম হলো তখন বাংলা জাতীয় লীগ, সেখানে ওনার দাবি তুললাম, মুজিব ভাই
আপনি স্বাধীনতা ঘোষণা করেন, জাতিসংঘে আবেদন করেন আমাদের স্বাধীনতাকে গ্রহণ করার জন্য। আপনি আর অ্যাসেম্বলিতে যাবেন না, যাবেন স্বাধীন অ্যাসেম্বলিতে। এটা জিয়ার গুণ, সেটার মধ্যে আমাদের কোনো হাত নেই। যে এসেছে আর্মির থেকে, যেহেতু সেকেন্ড ইন কমান্ড ইন দ্যাট ব্যাটালিয়ন সে ছিল ঝাঞ্ঝুয়ার সাথে, তখন তার সাথে ক্যাপ্টেন অলি থেকে আরম্ভ করে সবাই জড়িত ছিল। নাথিং অফ দিস সর্ট, নাথিং অফ দিস সর্ট, নাথিং অফ দিস সর্ট। সে নিজের থেকেই করেছে, কিন্তু করার কারণ হলো যখন সে মার্চ করে চলে গেল, ঝাঞ্ঝুয়ার তাকে মেরে ফেলবে, সেই সময় চলে যাওয়ার পরে সেখানে তার কাছে যাওয়া হয়, যে বলা হয় আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করেছি। সেটা হলো দান সন্দ্বীপের। তারা সেখান থেকে যন্ত্রাংশ সব চুরি করে নিয়ে গিয়ে সে কালুরঘাটে, সেখান থেকে স্বাধীনতা ঘোষণা আরম্ভ হলো হান্নান সাহেবের নেতৃত্বে। এবং তার সাথে জিয়াউর রহমানকে খবর দিল বলে জিয়াউর রহমান মার্চ করে এসে এখানে উপস্থিত হয়ে তাকে বলল আপনি কিছু বলেন। জিয়াউর রহমান তখন নিজে ড্রাফট করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়ে, স্বাধীনতা ঘোষণা করে দিয়ে এবং স্বাধীন বাংলা জাতিসংঘের কাছে আবেদন করে গ্রহণ করবার জন্য। তখন তাকে বলা হলো পরে গিয়ে তুমি একটু শেখ মুজিবুরের নামটা যোগ করে দাও। সে শেখ মুজিবুরের নামটা যোগ করে দেয় 27 তারিখ। ওটা স্বতঃস্ফূর্ত, সে তো তারই তো, ঝাঞ্ঝুয়া তাকে মেরে ফেলবে, সে তারই তো, বউ ডৌ সব ফালাই দিয়ে সে চলে গেছে। যুদ্ধের সময় আমি ঢাকাও ছিলাম, যখন আরম্ভ হলো সেই মুহূর্তে কারফিউ যখন দিল, আমি সেদিন রাত্রে কমোডর মুয়াজ্জেম সাহেবকে মেরে ফেলল। কমোডর মুয়াজ্জেমই প্রথম স্বাধীনতার ব্যবস্থা করেন। তিনি আর্মিতে করেন, ঘুরে 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 একটা সংঘ গড়ে তোলেন স্বাধীনতার জন্য। এবং সেখানে শেখ মুজিবুর রহমানকে তিনি ডেকে নেন। শেখ মুজিবুর রহমান সব করাচিতে, সেখানে তাদের সাথে দেখা করেন। যখন আমরা যুবলীগ প্রতিষ্ঠা করি, আমাদের তার পিছনে প্রেরণা ছিল ইন্দোনেশিয়ার সুকর্ণ। তারা যুব প্রতিষ্ঠানকে দিয়েই স্বাধীনতা ঘোষণার দিকে চলে যায়। আমরাও বলি আমরাও স্বাধীনতা করব এবং আমরা যুব প্রতিষ্ঠানটাই স্বাধীনতা অর্জন করব। অর্জন করার জন্যেই এই যুবলীগ, পূর্ব পাকিস্তান যুবলীগের আমরা প্রতিষ্ঠা করি। এবং সেটাই পরবর্তীকালে যেখানে যাওয়ার তত গিয়েছে। যখন আর্মি ক্র্যাকডাউন হলো, যেটা অপারেশন সার্চলাইট বলা হয়, সেখানে কয়েকটি নাম দেওয়া হয়, তার মধ্যে আমি একটি, তাদেরকে ধরে হত্যা করে ফেলা হয়। তার মধ্যে বেগম সুলেমান আয়শা যোগ দিলেন। বেগম সুলেমান হলেন সোহরাওয়ার্দী সাহেবের, প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সাহেবের মেয়ে। উনি করাচি থাকেন, উনি আসছেন ঢাকা। আমি যেখানে পালাইয়া ছিলাম, যেই ঘরে, ও অবাঙালি, সে অত্যন্ত চালাক, অত্যন্ত চালাক। সেই টিক্কা খানের সাথেও দেখা করে, খবর বাইর করে আমার কাছে এসে বলে, আবার এর সাথেও দেখা করে, বেগম সুলেমানের সাথে। আমাকে এসে সাবধান, যতক্ষণ আমি বাঁচি ততক্ষণ তুমি বাঁচবে, কিন্তু সাবধান, তোমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে বেগম সুলেমানও। আমি বলি বেগম সুলেমানের বাপেরও শক্তি হবে না, কারণ আমি যে গলিটার মধ্যে যে জায়গায় আছি টেরই করতে পারবেন এদেরকে আমি কোথায় আছি। উনি যখন ফিরে আসলেন, আর তাজউদ্দিন সাহেব যখন ফিরে আসলেন, আগরতলাতে আমার কাছে যায় দেখা করার জন্য আসম আব্দুর রব এবং সিরাজুল আলম খান। তারা গিয়ে দেখা করে আমাকে বলে, এর মধ্যে তাজউদ্দিন এসে গেল এখানে, তাদের কিছু মেম্বার এসে আমার সাথে দেখা করলো, কিন্তু তাজউদ্দিন আমাকে বিট্রে করল। সে বিট্রে, আমি ছিলাম